টেক ওয়ান দ্য র টক্সে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের এই পর্বটি একটি বিশেষ পর্ব, কারণ আমাদের সাথে আছেন একজন মাটির মানুষ, যার একমাত্র লক্ষ্য মাটির কল্যাণ। তিনি ত্রিপুরা সরকারের তিনটি দফতর, সংখ্যালঘু কল্যাণ, জনজাতি কল্যাণ এবং সহযোগিতা, এই তিনটি দফতরের মাননীয় মন্ত্রী। আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক বিতর্কে যেমন দৃঢ় তেমনি শান্ত। সমালোচনাকে তিনি শেখার জায়গা মনে করেন এবং তার একমাত্র প্রাপ্তি মানুষের আশ্বাস, মানুষের বিশ্বাস। আজকে আমাদের মাঝখানে আছেন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া স্যার। আজকে এমন দিন আপনারা এসেছেন, আজকে আমার দিনটা অত্যন্ত মেমোরেবল ডে। 2018-এ 8 নভেম্বর আমার শুভ বিবাহ হয়েছিল। আজকে প্রায় 7 বছর। মেনি মেনি কংগ্রেচুলেশন স্যার। বেসিক্যালি এখন তো আমি মোটামুটি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে মানুষের সেবার কাজে সাথে মোটামুটি সুস্থই আছে, সুস্থই চলছে, সেটাই। অনেক সুস্থ থাকুন স্যার। কিন্তু যেটা জানার বিষয় সেটা হচ্ছে গিয়ে ম্যাডামকে কি গিফট দেবেন আজকে? ম্যাডামকে গিফট দেওয়ার এখনো ভাবিনি, যেহেতু সকাল থেকে আমার একটা ব্যস্ত ছিল। সকাল থেকে বিভিন্ন ভিজিটর, তাদের সঙ্গে বসেছি। তো ভিজিটরের ব্যস্ত নিয়ে এখন পর্যন্ত আপনারাও এসেছে, আপনারা সঙ্গে কাজ সারার পরে দেখা যাক কি করা যায়, একটা চকলেটও গিফট দিতে পারে, তো সেটাই আর কি। এটা কেমন মুশকিল হয় একজন রাজনেতা যখন ইভেন নিজের ম্যারেজ অ্যানিভার্সারির দিনও সকাল থেকে এভাবে একের পর এক অ্যাপয়েন্টমেন্ট রেখে যেতে হয়। আমি সকালে একবার এসেছিলাম, তখনও আপনি আপনার গাড়ি সারানোর কাজে নিজে হেল্প করছিলেন। এই এই যে একটা মন্ত্রিত্ব এবং আবার স্বামী হওয়ার দায়িত্ব, এই দুটোকে ব্যালেন্স করা কতটুকু মুশকিল সেটা? রাজনীতি হচ্ছে এমন জিনিস, দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন। মানুষের সমালোচনা সেটাও ট্যাকেল করা, এবং নিজের পার্টিটাকেও ট্যাকেল করা, এবং ফ্যামিলিটাকেও ট্যাকেল করা। তো অনেক রেসপন্সিবিলিটি একটা বেড়ে যায়। তো সামাজিক রেসপন্সিবিলিটি, পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, অনেক একটা রেসপন্সিবিলিটি ট্রাফিক জ্যাম মতন হয়ে যায়। তারপরেও সেইগুলি যখন কমপ্লিটলি একটা ব্যালেন্স শিট নিয়ে যদি চলতে পারে, তখন আর লাইফে একটা হ্যাপিলি, নিজেও একটা ফিলিংটা একটা খুব প্রাউড ফিল মনে করে নিজের ফিলিংটাও, যে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে যদি কোনো অসহায় মানুষকে যদি আমি কোনো একটা সাহায্য করতে পারি, অসহায় ব্যক্তিকে যদি আমি কোনো জিনিস দিয়ে তাদেরকে যদি আমি খুশি করাতে পারি, তার থেকে বড় একটা ফিলিংয়ের একটা গিফট দুনিয়া কোথাও পাওয়ার সেটা সম্ভব না। স্যার, আমরা সম্প্রতি দেখতে পাই আপনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান, দেখতে পাই যাদের বাড়িঘর ভেঙে যায় আপনি নিজে যন্ত্র হাতে নিয়ে তাদের পাশে দাঁড়ান, কিংবা ব্যাডমিন্টন খেলেন। এগুলোকে অনেকে পাবলিসিটি স্টান্টস বলে। আপনার ওই ট্যাগগুলোর প্রতি কি রিয়াকশন থাকবে? টার্গেটটা হচ্ছে মানুষ আপনার উপরে অবজার্ভ করে, এভরিডে অবজারভেশন থাকে, যে হাজার হাজার মানুষ, যে ওনাকে একটা দায়িত্বতে বসানো হয়েছে, এটা রেসপন্সিবিলিটি, এটা সাংবিধানিক দায়িত্বে। ওনারা কি করছে, ওনাদের এক্সপিরিয়েন্সটা কি, ওনাদের মেন্টালিটিটা কি, ওনাদের অ্যাক্টিভিটিসটা কি, এটার উপর মানুষ অবজার্ভ করে। ইভেন ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে সবাই, এভরি সেকশনে মানুষ আপনার উপরে অবজার্ভ করে। যে আমার মানসিকতা হচ্ছে কি, আমি কোনো একটা জিনিস এটা ইউনিক
সেটা যদি করে মানুষ যাতে সেটাকে প্রশংসা করে, যে জিনিসটা সমাজের জন্য হোক, মানুষের কল্যাণের জন্য হোক, ব্যক্তির কল্যাণের জন্য হোক, বা যে কোনো অসহায় ব্যক্তির কল্যাণের জন্য হোক, সেই জিনিসটা কি করা দরকার, এটা মেন্টালিটিতে আমার একটা এভরিডে একটা ইউনিক থিঙ্কিং থাকে। তো আমাদের যখন নবোদয় স্কুলে যখন আমরা পড়াশোনা করতাম, ক্লাস 6 থেকে 12 অবধি, এটা জেনারেল অ্যাক্টিভিটিস, এটা এক্সপিরিয়েন্সের বিভিন্ন একটা আউট নলেজ, সেগুলিও আমরা নবোদয় বিদ্যালয় থেকে সেগুলি আমাদের দেওয়া হতো। তো সেই জিনিসটা আমি যেহেতু শিক্ষা জীবনে, ছাত্র জীবনে যেগুলি আমি শিক্ষা পেয়েছি, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করার জন্য আমি সেটা চেষ্টা করি। একদিন বলেছিল, আমি যখন ওই আগরতলা একটা ওই রবীন্দ্র ভবনে কোনো একটা প্রোগ্রামে, প্রেস ক্লাবের নাকি কোনো একটা প্রোগ্রামে আমি যখন ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, তখন বাংলাদেশ থেকে একজন এমপি ছিল, একজন অতিথি মহিলা। ওনার সঙ্গে যখন আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করি, তখন ওনার সঙ্গে বিভিন্ন মিডিয়ারাও ছিল, সাংবাদিকরাও ছিল, না প্রেস ক্লাবে। তখন বাংলাদেশের মিডিয়ারা, আমি যখন প্রোগ্রাম শুরু হবার জাস্ট 2 মিনিটের আগে আমি এন্ট্রি হয়েছি ওই প্রেস ক্লাবে, তখন ওনারা দেখে আমাকে চিনতে পারেনি, যেহেতু ওনারা আমাদের স্টেটের না। পরবর্তী সময়ে প্রোগ্রাম শেষে তারা বলল, স্যার আপনাকে তো আমরা, যখন আপনি রুমে এন্ট্রি হলো, আপনাকে তো দেখে আমরা মন্ত্রী হিসাবে আমরা ভাবতে পারি না। আপনি একা এলো, রুমের ভিতরে ঢুকলো, আবার সবার সামনে বসলো, সবার সঙ্গে কথা বললো। তো উনি বলল যে আপনার যে লাইফস্টাইলটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো এটাই আমার প্রাপ্ত। এসবের টোটালে আমি পছন্দ করি না এমন না, যেটা আমার প্রটোকল, যেটা আমার দায়িত্ব, এগুলি আমি নিজের ইমপ্লিমেন্টিং করে আমি চলার চেষ্টা করি। তো সেটাই আমি আজও অবধি আমি নিজেই ফিলিং করি না যে আমি ভিআইপি ক্যাটাগরিতে থাকি, ভিআইপি লাইফস্টাইলে চলা, ভিআইপি লাইফস্টাইলে অ্যাক্টিভিটিস করা, ভিআইপি লাইফস্টাইলে কথাবার্তা বলা বা মানুষের সঙ্গে বিহেভিয়ার করা। তো এইগুলি আমি জাস্ট নর্মালি আগে যেইভাবে ছিল এইভাবে আমি থাকার চেষ্টা করি, এটাই। স্কুলের কথা যখন বললেনই, তাহলে সবাই স্কুলে থাকতে ভাবে যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। আপনি কি মন্ত্রী হতে চাইতেন? না, আমি যখন আমার ক্লাসমেট একজন ছিল ওই সাবরুম থেকে ধনঞ্জয় ত্রিপুরা, উনি যখন ওনার ইউনিভার্সিটি যখন কমপ্লিট হয়, আমি তখন এমবিবি কলেজে, ওনার সঙ্গে একই সাথে আমরা যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকে আলোচনা করতাম। আমি বলেছি আমার বন্ধুকে, আপনি কি করা ইচ্ছুক যে আপনার এডুকেশন কমপ্লিট হওয়ার পরে বা কলেজ ছাড়ার পরে বা ইউনিভার্সিটি ছাড়ার পরে। তো ওনার সঙ্গে আমরা সবসময় একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কমিউনিকেশন। তো উনি বলল মানুষের জন্য সেবা করার ইচ্ছুক, আমি সরকারি চাকরি করার আমার ইচ্ছুক। তো আমি বললাম আমার মতোই, তো আমিও প্ল্যানিং নিচ্ছি সেটাই। তো একই দিনে আমরা 2013-তে একই সাথে একই দিনে আমরা পার্টিতে আমরা জয়েন করলাম, এটা আঞ্চলিক রাজনীতি দল হিসাবে। আমার সমাজকে আমি ঠিক করতে হবে, আমার জাতিকে আমি এগিয়ে নিয়ে যেতে হবে। আমার জাতিকে কোনোদিনে ওই আসামের মানুষ এসে যে তোমরা এইভাবে চলো, কেউ সাহায্য করবে না, বা কেউ দিল্লি থেকে এসে কোনো অর্গানাইজেশনে এসে আপনাকে চিরজীবনের পার্মানেন্টের জন্য আপনাকে সাহায্য করবো না। আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের পরিবার নিজে পরিচালনা করতে হবে, নিজের সমাজ নিজেই তুলতে হবে, নিজের জাতিকে নিজেই সাহায্য করতে হবে। তো ওই মানসিকতা নিয়ে আমি এটা নিজের আঞ্চলিক রাজনীতি দলে আমি আজকে 2013-তে যোগদান করেছি।
আজকে শুধু ত্রিপুরার আঞ্চলিক রাজনীতি দল আছে সেটা না, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে আঞ্চলিক রাজনীতি দলে আজকে তারা রাজ্যের মানুষের সেবা করছে, সমাজের সেবা করছে, নিজের জাতিকে সেবা করছে। আজকে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস যদি আমরা বলি, সেটাও একদিন ছিল আঞ্চলিক রাজনীতি দল, আজকেও তারা কাজ করছে। আজকে আসামে দুটি রিজনাল পার্টি আঞ্চলিক রাজনীতি দল, একটা হচ্ছে এজিপি, আর একটা হচ্ছে ইউপিপিএল, আর একটা হচ্ছে বিপিএফ। মেঘালয়ে এমপিপি, মেঘালয় মানুষের সেবা করছে একটা আঞ্চলিক রাজনীতির দল। মিজোরাম, সেটাও আঞ্চলিক রাজনীতির দল। আজকে বিহারের নির্বাচন হচ্ছে, সে জায়গাতেও এটা বিরাট অংশ রিজনাল পার্টি একটা আঞ্চলিক রাজনীতিক দলের সঙ্গে সমঝোতা হয়ে ন্যাশনাল পার্টির সঙ্গে যুক্ত হয়ে আজকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সেটাই আমার মানসিকতাতে আমি আমার একটা কথা আছে না, যে নিজে ভালো হলে জগৎ ভালো। তবে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, কারণ আপনি আইপিএফটির সাথে যুক্ত ছিলেন, সেখানে একটা বৃহত্তর আন্দোলনের অংশ ছিলেন আপনি, যেখানে একটি আলাদা রাজ্যের দাবিও চলছে। আবার আপনি সেই রাজ্যেরই রাজ্য সরকারের প্রশাসনের একটি অংশ। দুটো ভিন্নধর্মী এই কর্তব্য আপনি কিভাবে ব্যালেন্স করছেন তাহলে? দেখো, একটা হচ্ছে আমার পরিবার, একটা হচ্ছে রাজ্যের মানুষের সেবার দায়িত্ব। তো সেরকমভাবে আমি চোখে দেখি এটা। কিছুক্ষণের আগে আমরা ডিসকাস করলাম, এটা হচ্ছে পলিটিক্যাল ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। তো এইগুলি সবটা নিয়েই এটা ব্যালেন্স শিট হিসাবে চলা। কারণ আমাকে দায়িত্ব দিচ্ছে সাংবিধানিক পদে, যে সাংবিধানিক পদে আমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই সাংবিধানিক পদটাকে আমি কিভাবে দায়িত্ব পালন করে মানুষের সেবা করতে পারি। অপরদিকে হচ্ছে আমার স্বর্গীয় এনসি দেববর্মা, উনি হচ্ছে আমার পলিটিক্যাল গুরু, উনি হচ্ছে আমার রাজনীতিক লিডার্স। তো ওনার নেতৃত্বে, ওনার পলিসিতে, ওনার আইডিওলজিতে আমাদেরকে যা শিখিয়েছে সেইভাবে আমরা চলার চেষ্টা করি। তো এটাই আর কি। এটাই কি একই কারণ যে আপনি যখন বাকিরা সবাই একে একে আইপিএফটি ছেড়ে তিপ্রামথা জয়েন করছে, আপনি একমাত্র তাদের মধ্যে যারা আইপিএফটি ছাড়েননি? মানুষ যখন যেই কোনো আন্দোলনে অংশগ্রহণ করে, মানুষকে একটা কমিটমেন্ট দিতেই হইব যে কোন ইস্যুতে কীভাবে, কোন পলিসিতে আপনার সঙ্গে, আপনার নেতৃত্বে চলার একটা এনভায়রনমেন্ট, সেটা যখন আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি, শপথ গ্রহণ করাই যে আপনাকে যদি কোনো এলাকার দায়িত্ব দিই, আপনাকে পার্টির একটা শপথ আপনাকে শপথ পাঠ করাই। এই শপথ পাঠ করাই যে আমরা একটা আছি গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে, গণতন্ত্রের সবার অধিকার আছে যেই কোনো রাজনীতি দল করা। একটা কথা বলি না আমরা, যে আমি যেই কোনো রাজনীতি দলের সমর্থক হতে পারে, যে কোনো রাজনীতি দলের লিডার্স হতে পারে, যে কোনো রাজনীতি দলের ব্যানারে আমি সমর্থন হতে পারে। আরেকটা জিনিস, আপনি যে কথাটা বলেছেন, আপনার দল অনেক ছেড়ে গেছে অন্য দলে, আপনি একা এখানে থেকে গেছেন। তা আমার আইডিওলজি, আমার পলিসি, আমার মেন্টালিটি অন্যরা মতন তো হওয়ার সম্ভাবনা না। কারণ আমার একটা হাতে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলও তো সমান নয়। এখন আপনার আইডিওলজি হচ্ছে আপনি এই কাজের মাধ্যমে আপনি আগামী লংটিভিটি যাওয়ার একটা আইডিওলজি। আমার আইডিওলজি হচ্ছে সামাজিক কাজের মাধ্যমে, রাজনীতিকের কাজের মাধ্যমে আমরা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাব। তা আপনার আইডিওলজি আমার আইডিওলজি তো সেম না। তা আমার পরিবারে আমার 3 ভাই আছে, সাপোজ একটা উদাহরণ। তা আমার 3 ভাই, আমি যে এই পার্টি থেকে আমি বিধায়ক হয়েছি, মিনিস্টার হয়েছি বলে বাকি 2 ভাই কি হতে পারবো? পসিবিলিটি না। তাদেরও তো একটা সেপারেট আইডিওলজি থাকবে যে ওনারা কি করতে চায় ওনার জীবনে। কেউ বিজনেসম্যান হতে পারে, কেউ অফিসার হতে পারে, কেউ আদার যে কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভমেন্ট হতে পারে। তো সেটাই আমি মনে করি আমার বন্ধু হোক। রাজনীতিকে একটা কথা আছে, রাজনীতিক চিরজীবনে কেউ কারোর লগে এনিমিও না,
আর কারো লগে ফ্রেন্ডসও না। কেউ অ্যালায়েন্সে যুক্ত হচ্ছে, আবার কেউ অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাচ্ছে। পলিটিশিয়ানসরা কি কারণে সাদা জামা কাপড় পরে? কালো কাজ ঢাকার জন্য? অ্যাকচুয়ালি এমন না কি রাজনৈতিক নেতারা অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও হোয়াইট ড্রেস ইউজ করার মানে নিজের যতগুলি খারাপ সেটাকে ঢাকা। আপনি যদি খারাপ করে থাকে, খারাপ আপনার কাজের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে। আপনি যতই সাদা কাপড় 3 ডাবল 2 ডাবল বা সরাসরি সাদা কাপড় পরুক না কেন, মানুষ বিচার করবে আপনার কাজের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তো সাদা কাপড় পরা মানে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে সেটা না। আপনি তিনটি দপ্তরে একসাথে কাজ চালাচ্ছেন, কখনো মনে হয় না প্রচন্ড বেশি ব্যস্ত আপনি, বা প্রচন্ড বেশি কাজের চাপ? ইয়েস, দপ্তর চালানোর ক্ষেত্রে এটা সবাই যখন মার পেট থেকে যখন জন্ম হয়, সবাই তো একেবারে সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস, 12 পাস, বিএ পাস, গ্রাজুয়েশন কমপ্লিট এরকমভাবে তো কেউ জন্ম হয় না, শিখতে হইব। মানুষের জীবনে একটা কথা আছে না, শিকার আর সীমা নেই, যতই শিখি ততই জানে। তো শুরুতে আমরা কিছু ফিলিংটা অন্যরকম ছিল, এখন মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আপনি সাউথ ত্রিপুরার একমাত্র মন্ত্রী এখন যারা মন্ত্রিসভায় আছে। আবার আপনার জনজাতি যেটা নোয়াতিয়া কমিউনিটি, ওই কমিউনিটি থেকেও বোধহয় পুরো ত্রিপুরার ইতিহাসে প্রথম মন্ত্রী আপনি। আইটি সাউথ ত্রিপুরা নিয়ে আপনার ডেভেলপমেন্টাল স্কিমগুলো কি, বা কি ভাবছেন আপনি? আর আপনার জনজাতির কল্যাণে আপনি কি কি ভাবছেন? জনজাতি কল্যাণ দপ্তরটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। একটা পার্ট হচ্ছে যেটা টিআরপি অ্যান্ড পিটিজি ডিপার্টমেন্ট, ওইটা হচ্ছে রিয়াং কমিউনিটি, যারা ত্রিপুরার আদিম জনজাতি সেটাকে বলে। এটা ভারতবর্ষের একটা ডিপার্টমেন্ট আছে, পিবিটিজি, অল ইন্ডিয়া বেস, যারা অউন্নতি যারা কমিউনিটি তাদেরকে ওই ডিপার্টমেন্টে যুক্ত করে তাদেরকে বিভিন্ন, এটা স্পেশাল ড্রাইভ হিসেবে তাদেরকে কাজ করার একটা স্কোপ এই ডিপার্টমেন্টের মাধ্যমে। তাই আমরা টিআরপি অ্যান্ড পিটিজি ডিপার্টমেন্টের মাধ্যমে বিগত সময়ে টিআরপি অ্যান্ড পিটিজি ডিপার্টমেন্ট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডাইরেক্টলি ফান্ড আসতো ডিপার্টমেন্টে। ওই ফান্ডটারে স্টেটের এসএলসি কমিটি, স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি আছে, স্টেট লেভেলের এই কমিটি, তারা বসে প্ল্যানিং করতো যে এত টাকা আমরা পেয়েছি, এই টাকা দিয়ে আমরা কী কী খরচ করা যায় বা কী কী প্রজেক্ট করা যায়। তারা প্ল্যানিং করতো, পলিসি করতো, প্রজেক্ট করতো। তাই 2023-এর পরে আমি যখন দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে দেশের প্রধানমন্ত্রীজি ওনার নামে অল ইন্ডিয়া যতগুলি পিপিটিজি গ্রুপ আছে বা ডিপার্টমেন্ট আছে তাদেরকে যুক্ত করে দিয়েছে, কনভার্ট করে দিয়েছে সেটাকে। এই দপ্তরের ফান্ড পিএম প্রধানমন্ত্রীর নামে এটা স্কিম, পিএম জনমন, এই স্কিমতে কনভার্ট করা হয়েছে। ওই স্কিমটা পিএম জনমনের যে প্রকল্প, প্রধানমন্ত্রীর নামে যে প্রকল্প, সেই প্রকল্প ইমপ্লিমেন্টিং করার জন্য প্রত্যেক স্টেটে 11টা কম্পোনেন্ট ডিপার্টমেন্টটাকে যুক্ত করেছে। 11টা ডিপার্টমেন্ট তাদেরকে যুক্ত করেছে। যারা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কাজ করবে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, পাওয়ারের জন্য যারা কাজ করবে পাওয়ার ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটির জন্য, আর বিভিন্ন সেরকমভাবে রুট কানেক্টিভিটি, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, হেলথ বা রুট কানেক্টিভিটি, এভরিথিং, সেইগুলি করার জন্য 11 কম্পোনেন্ট ডিপার্টমেন্টটাকে যুক্ত করেছে। 11 কম্পোনেন্ট ডিপার্টমেন্ট ডাইরেক্টলি সেন্ট্রাল থেকে ওই ডিপার্টমেন্টে সার্ভে করার পরে যে কোন কোন এরিয়াতে আপনার এই স্কিমটা লাগু করা যায়। যেমন আনকানেক্টেড হ্যাবিটেশন, আনকানেক্টেড হ্যাবিটেশন মানে রুট কানেক্টিভিটি হতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার কানেক্টিভিটি হতে পারে, বা পাওয়ার ইলেকট্রিসিটি কানেক্টিভিটি হতে পারে। সেরকম যদি থাকে আপনারা সার্ভে করে রিপোর্ট সাবমিট করা, ওই এগেন্সে টাকা স্যাংশন দিবে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, ডাইরেক্ট ওই ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টকে নয়। তো আমরা করেছি আমাদের ডিপার্টমেন্ট প্রায় 50টা মাল্টিপারপাস সেন্টার, প্রত্যেক মাল্টিপারপাস সেন্টারে 60 লক্ষ টাকা করে, 50টা মাল্টিপারপাস প্রায় 30 কোটি টাকা আমরা টাকা পেয়েছি। এই কাজও আমরা
প্রত্যেকটা মাল্টিপারপাস সেন্টার এটা ইন অনলি রিয়াং হ্যাবিটেশন এরিয়ার মধ্যে হবে। যদি কোনো পাড়াতে যদি 100 পরিবার আছে রিয়াং, বা 60 পরিবার বা 70 পরিবার বা 200 পরিবার, ওই গ্রামে ওই মাল্টিপারপাস সেন্টারে কাজ করা হবে। ওই মাল্টিপারপাস সেন্টারে কি কি ফ্যাসিলিটি থাকবে? একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি, সেকেন্ড হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার, থার্ড হচ্ছে ওইখানে 100 জনের এটা সিট ক্যাপাসিটি, ওপেন কনফারেন্স হল, যে কোনো প্রোগ্রাম ওইখানে করার স্কোপ, গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্ট প্রোগ্রাম হোক বা এনজিওস প্রোগ্রাম হোক বা সোসাইটি প্রোগ্রাম হোক, যে কোনো আদার্স প্রোগ্রাম করার একটা ওইখানে কনফারেন্স হল, একটা বিল্ডিংয়ের ক্যাম্পাসে। তো এই কারণে ওইটাকে নাম করা হচ্ছে মাল্টিপারপাস সেন্টার। অপরদিকে আরেকটা সাউথ ডিস্ট্রিক্টের জন্য আপনি কি চিন্তা করেছেন, সেই প্রশ্নের উত্তর আজকে সাউথ ডিস্ট্রিক্টে 2018 পরে দক্ষিণ জেলার যারা নাগরিক আছে তাদের সুবিধার্থে আজকে অনেক আদার স্টেটে যেগুলি ট্রেন চলছে এটার কানেক্টিভিটি হচ্ছে, যেমন বিভিন্ন ট্রেনগুলি। সেকেন্ডলি হচ্ছে আমাদের মৈত্রী সেতু, যেটা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টের যে চেকপোস্টটা, সেটাও আমাদের সরকার আমাদের 2018 পরে সেটাও ইনোগ্রেশন করা হয়েছে, এবং 2018 পরে এই প্রজেক্টটা সাউথ ডিস্ট্রিক্ট দক্ষিণ জেলার জন্য সেটা করা হচ্ছে, যেটা বেসিক মানুষের যে চাহিদা, বেসিক যে ডিমান্ড, এইগুলি আমরা মানুষের কাছে, মানুষের এলাকাতে পৌঁছানোর জন্য আমরা কাজ করছি। স্যার, লোকে বলে যে ক্ষমতা মানুষকে পাল্টে দেয়, আপনি কিভাবে পাল্টেছেন? পোশাক আশাকে পাল্টেছেন, ফোনের রিংটোন পাল্টেছেন, নাকি চায়ের ব্র্যান্ড পাল্টেছেন? আমি একটাই চেঞ্জ করছি, সেটা হচ্ছে যতই সম্ভব সরকারের সুযোগ সুবিধা সেটাকে মানুষের কাছে পৌঁছানো। কারণ বিগত দিনে ছিল সেরকম করার ক্ষমতা ছিল না। একজন মানুষ যদি এসে আপনার কাছে, স্যার আমি এটা আপনার কাছে সাহায্য চাই, আপনার তখন পাওয়ারই ছিল না, আপনি কীভাবে সাহায্য করতো তাদেরকে। এখন আপনার কাছে পাওয়ার আছে, আপনি যত সম্ভব যে পাওয়ারের আপনি যে করার সম্ভব সেইগুলি করার জন্য মানুষ যতগুলি আসে তাদেরকে আমি কোনো দিনে বিনা হাতে আমি ফিরে যেতে দেই না। কিন্তু স্যার, এখনো আপনি নিজে বাজার করতে যান বা বাজার তো করতে হবে, এই বাজারগুলি দেখো একটা জিনিস, প্রোটোকল এখন ছাড়া কারোকে আপনি যদি আমি- বেরিয়ে যান স্যার। কারোকে যদি আমি বাজার করতে পাঠাই, আমি কোন সবজিটা আমার টেস্ট, আমার কোন সবজির আইটেমটা আমার টেস্ট, উনি তো বুঝবে না। বাজারে যখন যাবে কমন কমন মার্কেটিং কি করবে, কমন ভেজিটেবলস কি পারচেস করবে, একটা হচ্ছে আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এগুলি। আদার যে ভেজিটেবল আমি কোনটা আমার টেস্ট, বাজারে আমি যখন নিজে যাই, যে নিজের চোখে থেকে দেখে যে কোন সবজিটা ভালো টেস্ট হবে, নিজের চোখে থেকে নিজেই যদি মার্কেটিং করাতে, সেটা একটা জিনিস আছে না, নিজে মার্কেটিং করে নিজে যদি রান্না করে খায়, তার থেকে স্বাদ বা তার থেকে টেস্ট দুনিয়ার মধ্যে কিছু নেই। একটা একটা কনফিডেন্স থাকে, তো অন্যরা রানলে বা অন্যরা মার্কেটিং করলে সেটা এটা কমফোর্টেবল ফিলিং করে না আর কি। যদি সময় থাকে আমার ফ্রি টাইমে আমি নিজের গাড়ি আমি নিজে ড্রাইভ করে একজন পিজির সঙ্গে নিয়ে আমি নিজেই মার্কেটিং করে আসি। আর রাস্তাঘাটে যদি সুযোগ পাই, কোনোখানে প্রোগ্রামে গেল, এটা লং ট্রাভেলিংয়ে, রাস্তাঘাটে কোনো যদি সবজি বিক্রিটা যদি বসে থাকে, আমি 5 মিনিটের জন্য গাড়ি থামিয়ে আমি নিজে মার্কেটিং করে নিয়ে আসি। আমি অনেকবার দেখেছি আপনাকে আপনার গার্ড ছাড়াই বেরিয়ে যেতে। সরকারি প্রোটোকলস বিরক্তি লাগে? এটা পিজি আছে, আচ্ছা। এটা পিজি আছে। এখন যদি আমি সবজি বাজার করতে গিয়ে যদি সঙ্গে যদি স্কট লয়ে যায়, মানুষ দেখবে, বাহ! এটা ফিলিং, মানুষ একটা ডিস্টার্ব হবে, মানুষ একটা সমালোচনা করবে যে একটা ছোট্ট মার্কেটিং করার ক্ষেত্রে আপনি স্কট নিয়ে যেতে হবে, তার মানে ওই স্কটের মতো একটা টাইম থাকে যে উনি একটা রেস্ট নিতে পারে, উনি কোনো একটা কাজ করতে পারে, যে আননেসেসারি সেটাকে ব্যবহার করা ঠিক না। আপনি বোধহয় আমাদের মন্ত্রিসভার একমাত্র মন্ত্রী যার বিরুদ্ধে এখনো কোনো অ্যালিগেশনস নেই।
এটা কিভাবে মেনটেন করছেন স্যার আপনি? কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো অ্যালিগেশনস নেই, কোনো কমপ্লেইন্ট নেই। আপনাকে কখনো বলা হয় সবচেয়ে সৎ মন্ত্রী। আবার সম্প্রতি আমরা দেখলাম আপনার আ সম্পত্তি আপনি ঘোষণা করলেন যেটা হুম। প্রায় 2 লাখ টাকা। যেটা অনেক কম। তো অনেকে গরিব মন্ত্রী বলছে, সৎ মন্ত্রী বলছে। এই ট্যাগগুলোকে আপনি কিভাবে দেখেন স্যার? ভগবান যা দিয়েছে তাই সন্তুষ্ট। যদি তা থেকে যদি কেউ বেশি করতে চায়, ভগবান ইচ্ছা করলে আপনাকে 1 সেকেন্ডের ভিতরে সমস্ত জিনিস শেষ করে দিতে পারে। আমি একটাই বিশ্বাস করি ভগবানের উপর। ভগবানের নামে মানুষের সেবা করা। ভগবানের নামে আমরা শপথ গ্রহণ করি। মন্ত্রীর দায়িত্ব পাওয়ার সময় আমরা শপথ গ্রহণ করি। বিধানসভার সদস্য হওয়ার সময়ও আমরা শপথ গ্রহণ করি। তো নিজের ধর্ম যখন আমরা গ্রহণ করি, তখন আমরা শপথ গ্রহণ করি। তো এই জিনিসটা আমি মেনটেনেন্স করি। এখন নিজের ভগবানের চেয়ে যদি নিজে আরও বেশি কিছু করতে চায়, তো এটা ভগবান যদি সেটা যদি না চায়, আপনাকে ধ্বংস করার 1 সেকেন্ডও সময় লাগবে না। তো নিজের মানে দুনিয়ার মধ্যে কিছু নেই, সেটা সব ভগবান। আমি এটাই বিলিভ করি। আমার পরিবারে 2টি মেয়ে আছে। এই 2টি মেয়ে ভবিষ্যতে কি করবে? এখন থেকে আমি যদি দিনরাত 24 ঘন্টা না খেয়ে, না ঘুমিয়ে যদি আমি চিন্তা করি যে ওনারা বড় হলে কি হবে, সেটার প্ল্যানিংটা যদি আমি এখন থেকে যদি করি, ভগবান যদি না চায়, না এটা আপনাকে করতে দেব না, আপনি পারবেন? তো আমার বাবু মৃত্যুর আগে আমাদেরকে বলেছিল, যে কোনো জিনিস নিয়ে মানুষের সঙ্গে কন্ট্রোভার্সি বা মানুষের সঙ্গে শত্রুতামি বা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি জীবনে কোনো দিনে না করা, সেটা আমাদেরকে শিখিয়েছে। তো ওই জিনিসটা আমি মেনটেনেন্স করে আমি কোনো ব্যক্তির সঙ্গে আননেসেসারি শত্রুতামি আমি ক্রিয়েট করি না, এবং সেটা আমার মানসিকতাও না। আমি যত পারি আমার নিজের মুখের ভাষা দিয়ে, মুখের কথা দিয়ে আমি ওনাকে যত সম্ভব আমি সন্তুষ্ট করা, সম্মান করা, সেবা করা, এটাই আমি চেষ্টা। সম্প্রতি আপনি আপনার সম্পত্তি ঘোষণা করার পর আপনার তুলনা হচ্ছে আমাদের আ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকারের সাথে। যেখানে তিনি আমাদের রাজ্যের সবচেয়ে মানে এক মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী। আপনাকেও বলা হচ্ছে যে একজন গরিব মন্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি এত বড় একটা মন্ত্রক নিজের হাতে রাখছেন, এত পাওয়ারফুল একটি পজিশনে আছেন, তা সত্ত্বেও আপনার আয় বা আপনার সম্পদ মাত্র 2 লাখ টাকা। এটা কি কোনোভাবে ত্রিপুরার ইকোনমিকেও রিপ্রেজেন্ট করছে? এখন জনপ্রতিনিধি, সংবিধানে কি আছে? ভারতের সংবিধানে এনি সিটিজেন, পুর ফ্যামিলি হোক বা রিচ ফ্যামিলি হোক, বিজনেসম্যান হোক, ফার্মার হোক, এডুকেটেড হোক, আনএডুকেটেড হোক, অ্যাজ পার আমাদের সংবিধান কি বলছে, যে এনি সিটিজেন, স্টেটের ক্ষেত্রে হোক বা সেন্ট্রালের ক্ষেত্রে হোক, পার্লামেন্টের ক্ষেত্রে হোক, অ্যাসেম্বলির ক্ষেত্রে হোক, বা কাউন্সিল ক্ষেত্রে হোক, বা পঞ্চায়েত লেভেল ক্ষেত্রে হোক, এনি সিটিজেন এনি ইলেকশনে কন্টেস্ট করতে পারবো। এর কোনো ইকোনমি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন না, এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন না, এর ইকোনমিক পজিশনের ব্যাকগ্রাউন্ডও কোনো লিমিটেশন এত থাকতেইব, এতটুকু থাকতেইব, বা এত ইনকাম সোর্স থাকতেইব, এমন কোনো সংবিধান বলেনি। সংবিধান বলছে যে কোনো নাগরিক উনি রাজ্যের নির্বাচন ক্ষেত্রে হোক, দেশের নির্বাচন ক্ষেত্রে হোক, উনি যে কোনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে। তো এখন আমার যা আছে সেটাকে আমি আমার অ্যাফিডেভিটে নির্বাচন কমিশনের কাছে সেটা দেওয়া হচ্ছে। অনারেবল চিফ মিনিস্টার ওনার যে প্রেজেন্ট যে স্ট্যাটাস, ওই প্রেজেন্ট স্ট্যাটাস মোতাবেক ওনাকে ওনার অ্যাফিডেভিটে জমা দেওয়া হয়েছে। তো সেটাই আমাদের
যেগুলি আমরা আমাদের কাছে আছে প্রেজেন্টলি, এটাই আমরা শো করেছি। এই জন্যই বোধহয় আপনাকে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড 2025 আবার ভারত ইউথ অ্যাওয়ার্ড 2024 এই দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়। হুম। আরও অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, আমি স্পেসিফিক্যালি দুটো অ্যাওয়ার্ডের নাম বললাম কারণ আমরা সত্যিই চাইছি যে এই দুটো অ্যাওয়ার্ড সম্পর্কে একটু জানতে, এগুলো কেন দেওয়া হয় আর আপনি। অর্গানাইজেশনের তরফ থেকে তারা প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন করতো। একটা হচ্ছে ভারত ইয়ুথ অ্যাওয়ার্ড, সেটা দিল্লিতে করা হতো, প্রত্যেক স্টেটে প্রত্যেক বছরে তারা করতো। আরেকটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড, এটাও তারা প্রত্যেক বছরে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন করতো। এখন আমার অ্যাক্টিভিটিসের উপর তারা নির্ভর করে, আমার অ্যাক্টিভিটিসের উপর অবজার্ভ করে তারা সিলেকশন করেছে। আপনি দীর্ঘ সময় ধরে আইপিএফটির সাথে যুক্ত ছিলেন, তাদের সাথে আন্দোলন করেছেন। তাদের একসময় এখন অন্য পার্টি করছে, অন্য দল করছে, একসময় তাদের দাবি ছিল ত্রিপুরাল্যান্ডের, আর সেই দাবিটা নিয়ে অনেক বিতর্ক আছে। আপনার মতামত কি? আপনি একটি আলাদা রাজ্য চান, মানে ত্রিপুরার রাজ্যের ভবিষ্যৎ কি? একটি বিভাজনের রাজনীতি, না মানুষ উন্নয়ন চায় বা একতা চায়? এখন এটা ছোট্ট একটা উদাহরণ, আমি বড় উদাহরণে আমি যাচ্ছি না। আমার পরিবারের মালিককে, আমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলিকে, আমার ফ্যামিলিটাকে কন্ট্রোলিং করার মেন্টালিটি অবভিয়াসলি থাকবে। হুম। যে আমার ফ্যামিলির সদস্যরা যদি অন্য ফ্যামিলির কথা যদি শুনে, অন্য ফ্যামিলির লোক যদি কন্ট্রোলিং করে, আপনি কেমন লাগবে? অবশ্যই। আপনি নিজের পরিশ্রমে নিজের পরিবার চালাচ্ছে, তারপরে আপনার পরিবারে গিয়ে যদি কেউ যদি কন্ট্রোলিং করে, কেউ যদি কনভিন্স করে, আপনার ফিলিংটা কি হবে তখন? আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল, এখন আমরা কেন চাই যে ছোট পরিবার সুখী পরিবার? আপনার পরিবারের সদস্য কম করার মানসিকতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও তো বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করে যে যতই ছোট পরিবার সুখী পরিবার। আমরা নিজের সামাজিকতাভাবে বলি যে যতই ছোট পরিবার হতে পারে ততই সুখী পরিবার। তার মানে কি, পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বিভিন্ন ঝামেলা, তাদেরকে পড়াশোনা করাতে হবে, তাদেরকে বিবাহ করাতে হবে, তাদেরকে সম্পদ ভাগ করতে হবে, তাদেরকে বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে একটা বিভিন্ন ঝামেলা থাকে। আজকে তেলেঙ্গানা আলাদা রাজ্য, সেপারেট স্টেট হওয়ার পরে আজকে তেলেঙ্গানার গভর্নর আমাদের ত্রিপুরার মাটি, ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। আজকে তেলেঙ্গানা যে হারে উন্নয়ন হচ্ছে, আজকে কলকাতা সেপারেট স্টেট ডিমান্ড করছে, কোচবিহার, গোর্খাল্যান্ড, আসামের অনেক পার্টটা সেপারেট স্টেট ডিমান্ড করছে, বদোল্যান্ড, কার্বি আংলং, কাছারি ডিস্ট্রিক্ট। সেরকমভাবে ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যে আজকে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর এটা লাদাখকে ইউটি করে দিয়েছে। কিন্তু ইউটি করার পরেও লাদাখের যারা জনতা, লাদাখের যারা পাবলিক বা লাদাখের যারা মানুষ, তারা ওইটা নিয়ে স্যাটিসফাই না, তারা এখন সেপারেট স্টেট ডিমান্ড করছে। তো এইভাবে সারা ভারতবর্ষের মধ্যে যার যার কমিউনিটি, যার যার জাতি, যার যার সোসাইটি, সেটাকে প্রোটেকশন করা বা সেটাকে আগামী দিনে আইডেন্টিটি সেটাকে রক্ষা করার সাথে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেহেতু লেখা আছে যে এনি কমিউনিটি তাদের যদি ল্যাঙ্গুয়েস্টিক হোক, আইডেন্টিটি হোক, কালচার হোক, ল্যান্ড হোক, যদি ডিস্ট্রয় হওয়ার পথে, তাদেরকে সেপারেট স্টেট দেওয়া যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল ডিভিশনটা, সেটা কিরকম করে হবে? কারণ আমরা যদি ম্যাপটা দেখি, যেটা প্রপোজড ম্যাপ, এটার মধ্যে অনেক জায়গা, এডিসি নন এডিসি, হ্যাঁ, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করবে যে তারা চাইছে এটাকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ডিসাইড করবে যে তাদের প্রোটেকশনের ক্ষেত্রে, আইডেন্টিটি প্রোটেক্টের ক্ষেত্রে, ল্যান্ড প্রোটেকশনের ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েস্টিক প্রোটেকশনের ক্ষেত্রে বা আইডেন্টিটি প্রোটেকশনের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন পলিসি নিয়ে তাদেরকে সেফগার্ড করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পলিসি নিয়ে।
এক্ষেত্রে সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে দুটো কমিউনিটি এখানে আমাদের আছে, যদি বৃহত্তর ককবরক স্পিকার কমিউনিটি দেখি আমি হুম। আর বাঙালি কমিউনিটি, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে একটা হিংসাত্মক প্রবণতা দেখা যায়। হুম। তারা হেট্রেটকে প্রমোট করে। হুম। অনেক ধরনের, অবভিয়াসলি দুটো কমিউনিটি, দুটো আলাদা কালচারের লোক, হুম। ডিফারেন্সেস থাকবে, হুম। কিন্তু এর মধ্যে একজনকে ছোট করে একজন দেখা বা শুধুমাত্র বাঙালি বলে বা শুধুমাত্র শিডিউল ট্রাইব বলে, এখানের এথনিক লোক বলে অনেক কাজ থেকে বিরত করা আমি হচ্ছে। তো মনে করি সেখানে কোনো ডিভিশন হোক, কমনওয়েলথ হোক বা ভায়োলেন্স হোক, সেগুলি করার কোনো প্রয়োজনই নেই। আমার রাইটটা আমি নিচ্ছি, আপনার রাইটটা আপনি নিচ্ছে। তো মিজোরাম তো আজকে আসামের লোকে থাকতে পারতো, মেঘালয়তে আসামের লোকে থাকতে পারতো, কেন থাকেনি? বাবা ডিসাইড করবে কাকে বেশি দিবে, কাকে কম দিবে, নাকি নিউট্রাল দিবে। এটা লাইবিলিটি কার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে, যাতে কোনো ভায়োলেন্স না হয়, যাতে কোনো ধরনের কমনওয়েলথ ফিলিং বা কমনওয়েলথ এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট না হয়, তার ক্ষেত্রে দেখার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা স্টেটের কোনো ইয়া না, রেসপন্সিবিলিটি না। দেখো না, আমরা যে কি পাপ করলাম, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জার হওয়ার পরে, মার্জারটা হয়েছে আমাদের রাজ পরিবারের রাজমাতার মাধ্যমে। আজও অবধি আমাদের ভাষা, এটা স্ক্রিপ্ট, এটা স্টেটের স্ক্রিপ্ট, পার্মানেন্ট স্ক্রিপ্ট, এটাও লঞ্চ হলো না। অফিসিয়াল স্ক্রিপ্ট এটাও আজকে অবধি কোনো অপরচুনিটি নেই। আপকামিং নিউ জেনারেশন আছে, তাদেরকে আমরা কি উপহার দেব? আসন্ন এডিসি ইলেকশনে আপনার পার্টি আইপিএফটি স্বাধীনভাবে লড়াই করছে, এতে জনজাতিদের ভোটের একটি বিভাজন দেখা যাবে অবভিয়াসলি। সেই আশঙ্কাটাকে আপনারা কি মাথায় ব্যথা মনে করছেন না? নির্বাচন আসবে যাবে, এবং নির্বাচনে আমরা এনি পলিটিক্যাল পার্টি দে শুড পার্টিসিপেট, তারা পার্টিসিপেট করতে হবে। তাদের ইলেকশনের মাধ্যমে সেটা বোঝা যাবে যে কোন দলের কতটুকু সাপোর্টার, কোন দলে কতটুকু ভলান্টিয়ার বা সাপোর্টার আছে। যে এই নির্বাচন, এটা আমার একা সিদ্ধান্ত হবে না দেবব্রতবাবু, এটা পার্টি আছে, পার্টি একটা কমিটি আছে, কোর কমিটি আছে, প্রেসিডেন্ট আছে, সম্পাদক আছে। পার্টি ডিসাইড করবে, পার্টি আলোচনার মাধ্যমে সেই ডিসিশনগুলি আপনাদের কাছে পৌঁছাবে। তাই রোড ম্যাপটা কী হবে সেটাই সময় যখন আসবে সময়ের ওপর নির্ভর করবে। এখন অ্যাডভান্স কেউ বলতে পারবে না, বিজেপিও একা বলতে পারবে না আমরা কি করব আগামী নির্বাচনে, মথাও বলতে পারবে না যে আগামী নির্বাচনে আমাদের ভূমিকা কি থাকবে। সিপিআইএম তারাও বলতে পারবে না আমাদের আগামী এডিসি নির্বাচনে আমাদের ভূমিকা কি হবে। কংগ্রেসও বলতে পারবে না অ্যাডভান্স এখন অবধি যে আগামী এডিসি নির্বাচনে আমরা কি করব। তো সব পার্টি যার যার মতো করে সংগঠন সাজানোর জন্য সবাই চেষ্টা করছে। আমাদের পার্টিও সেরকমভাবে। আপনার হাতে এখন কি কার্ড আছে, এই কার্ডটা যদি খেলা শুরু করার আগে যদি কার্ডটা দেখিয়ে দেয়, খেলাটা জমবে? তো খেলাটা শুরু হোক না, তখন না বুঝবে কার কাছে কি কার্ড আছে। স্যার, হাউ ওয়াজ ইউর মিটিং, লাইক এক্সপিরিয়েন্স মিটিং আর প্রাইম মিনিস্টার? আমি কখনো কাছ থেকে দেখিনি লোকটাকে, তাই এত বড় একজন পার্সোনালিটি। দেশের প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, দেশের একদম টপ লেভেলে রাষ্ট্রপতি হোক, তাদের সঙ্গে যখন দেখা হবে তখন ফিলিং করি যে আমরা লাকিলি আমরা একটা গ্রেট অপরচুনিটি, যে ওনার আশীর্বাদ আমরা পাবো, মানে ব্লেসিং। তো সেটাই আমি ফিলিং করি। তো আমরা একটা এরকম অপরচুনিটি যে জীবনে প্রথমবার বা জীবনে দেখা করা, তা থেকে তো ফিলিং, মানে এটা আমরা মনে করি গড গিফটেড।
কারণ লাখো লাখো মানুষ আছে, তারা তো এই অপরচুনিটিটা পায়নি। তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আপনি তো ওখানে যেতে পারবো না। মানুষের আশীর্বাদ মানে ঈশ্বরের আশীর্বাদ। একটা কথা আছে না, যদি মানুষকে সেবা করা ঈশ্বরের সেবা করা হয়। আপনি নিজেকে কেমন দেখেন স্যার? পলিটিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার, না ড্রিমার? আমি যা সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে স্যার, তাহলে আমাদের র্যাপিড ফায়ারের কিছু প্রশ্ন আছে। আপনাকে দুটো চয়েস দেবো, আপনার পছন্দের অপশনটা আপনি বেছে নেবেন। প্রথমত, চা না কফি? আমি টি অ্যান্ড কফি খুব কম খাই। আচ্ছা। বেসিক্যালি আমি জল বেশি খাই। টমটম না ভিআইপি কার? হ্যাঁ? টমটম যা টুকটুক আমাদের এখানে হ্যাঁ। আছে, টমটম না ভিআইপি কার? আর টমটম খুব ভালো লাগে। স্যার অনেক ঝাঁকুনি স্যার। না, এটা হচ্ছে এটা সিম্পল লাইফস্টাইল। বিএপি কার্ডটা হয়েছে, যখন বিএপি কার্ডটা যাবে সবাই সাইড দিতে হবে। তো বিএপি কার্ড মানে কি, এটা সামনে স্কোর থাকবে, পিছনে স্কোর থাকবে। যখন আপনি যাবে সবাই সাইড দিতে হবে। যদি আর্জেন্টলি কোনো কিছু আর্জেন্টলি যাওয়ার প্রয়োজন না, ঠিক আছে আমি ওয়েটিং 10 মিনিটের ভিতরে এখান থেকে কোয়ার্টার থেকে এখন অফিসে পুষতে হইব, আমার টাইম শর্ট, তখন বিএপি গাড়ি ব্যবহার করা, যেহেতু এটা আর্জেন্ট মানে প্রায়োরিটি। যেমন ক্যাবিনেট মিটিং চলছে বা অ্যাসেম্বলি শুরু হবে, তা আমার প্রিপারেশন নিতেই হবে, বা পাবলিক ভিজিটর আছে তাদেরকে সময় দিতেই হবে, বা আর্জেন্টলি কোনো একটা কাজের ব্যস্ত আছে ওইটা সেটা আমি যেতেই হবে। তো উইডিং মানে শর্ট টাইম যখন হয় পুষতে হবে ওইখানে, এনে হবো যাইতেই হবে, অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। তখন ঠিক আছে, এটা যেহেতু প্রটোকল, তখন সেইগুলি করা। নিজের দোকানে গিয়ে হাতে ধরেই জিনিসপত্র কেনা না অনলাইন শপিং? না, আমার একটা দোকান আছে, সেখানে আমার কোয়ার্টারের ব্যাক সাইডে একটা দোকান আছে, আমরা হ্যাঁ। নিজে যাই। আচ্ছা। অনলাইন খুব কম করে আমি। জনসভার ভাষণ না সরাসরি পাবলিক ইন্টারেকশন? ইন্টারেকশনটা মোস্টলি ফেভারিট। এটা কি প্রেজেন্ট থেকে? আলোচনা করা মানে ওপেনলি ডিসকাস করা, এটাই আমার সবচাইতে ফেভারিট। গ্রামের বাড়ি না গভর্নমেন্ট কোয়ার্টার? গ্রামের বাড়ি। আমি যখন লকডাউনে ছিল এই 2019 আর 2010, এই লকডাউনে যখন আমি গ্রামে থাকতাম, তখন লকডাউন তো সবাই তো বাড়িতেই থাকতেই হলো। তো 1-1.5 বছর বাড়িতে যখন সবাই ছিল, আমি গ্রামের বাড়িতে এখনো আছে যে আমি আমার জীবনে গাছপালা লাগান এটা আমার ফেভারিট, আর পশু পাখি পালন এটা আমার ফেভারিট। যখন লকডাউন ছিল আমার বাড়িতে হাঁস না হলেও 40টা ছিল, কবুতর না হলেও প্রায় 20-25টা ছিল, দেশি মোরগ না হলেও প্রায় 30-40টা ছিল। লিটারালি তো ফার্ম। সকাল যখন হয় আমি সবাইরে খাওয়ান দিতে একটা মজা লাগে, যে কবুতরে খাওয়ান দিত, হাঁসরে খাওয়ান দিত, দেশি মোরগে খাওয়ান দিত। এরপরে যত উঠানের মানে আমার বাড়িতে যত উঠান জায়গা আছে, স্পেস আছে, আমি সেখানে সেগুনে গাছ লাগাই, আগরে গাছ লাগাই, আমড়াপুলি আমের গাছ লাগাই, নারিকলের গাছ লাগাই, সুপারি গাছ লাগাই। এখন না হলেও প্রায় 140টার আইটেমের ফলের গাছ আছে। ও বাবা! 140টা। স্যার খাবার কি পছন্দের আপনার, ননভেজ না ভেজিটেরিয়ান? আমি তো এখন সময় সময় যখন নিমন্ত্রণে ইনভাইটেশনে যখন যাই, তখন তো নন ভেজও কিছু খাইতে হয়। আর বেসিক্যালি আমি যখন আগরতলা থাকি, কোয়ার্টারে থাকি, ভেজিটেরিয়ান সবচাইতে বেশি পছন্দ। ভেজিটেরিয়ান যখন খাই মানে হেলথের ক্ষেত্রে ওটা থাকে, ফিলিং এটা হেলথ থাকে, মানে ফিট থাকে। চিকেন পছন্দ না পর্ক? চিকেন পছন্দ। কোন চিকেন, দেশি না পোলট্রি? আপনি বলুন। আরেকটা জিনিস, আমি কিন্তু লকডাউনের সময় পুকুরে মাছও চাষ করছি, আচ্ছা। আর পোলট্রি ফার্মিংও করছি। ও মা গো! পোলট্রি ফার্মিংও করছি। আমি ত্রিপুরা সরকারকে রিকোয়েস্ট করছি না, নাকি আরেকটা মন্ত্রক দেওয়া হোক। না না না, এটা না, আমার যে অ্যাক্টিভিটিসটা আমি বলি, এমন নাকি আমি আগে থেকে এইগুলি করে আমাকে এই জিনিস দিতে হবে এমন, মানে জাস্ট লাইভের একটা এক্সপিরিয়েন্স আমি
এইগুলি করার কারণটা কি, আমি গ্রামের মানুষকে দেখানো যে আমি করি, তোমরাও শিখো। আচ্ছা, দেশি চিকেন না পর্ক? আমি মানে ফেভারিট ফেভারিট মানে এমন না, জাস্ট সামটাইমস কিছু কিছু খাই, পর্বও কিছু খাই, চিকেন, দেশি চিকেন এটাও যদি পাই কিছু খাই, এদুরি। ট্রেনে চড়তে ভালো লাগে না এরোপ্লেনে? এখন টাইমের উপর নির্ভর করে, যদি আমি ওইখানে একদিনের মধ্যে পৌঁছতে হইব তো যাইতে হয়, ভালো কোনোটাই লাগে না। আর যদি না ঠিক আছে এমন করে যাইতে হইব। আমরা তো ফ্রম 2013 টু 2018 অবধি বাই ট্রেনে আমরা দিল্লিতে কতবার গেছি, কতবার আইছি, গুয়াহাটিতে কতবার গেছি, কতবার আইছি। স্ট্রিট ফুড, রাস্তার ধারে ঠেলার খাওয়ার না রেস্টুরেন্টে খাওয়ার? রাস্তার ঘাটে যেইগুলি আছে আমি যাই তো ম্যাক্সিমাম আগরতলা থেকে যখন সাউথে যাই, আমরা বিভিন্ন রাস্তাঘাটে চাই দোকান বা ওই ইয়া ফুটকানি কয়, ফুচকা ফুচকা, পুরি তরকারি, এসব খুব মজা আছে। মানে দাঁড়াইয়া দোকানদারের লগে কথাবার্তা কইয়া খাওয়ান, চা খাওয়ান, টিফিন করান, এগুলি ভালো। বিপ্লব কুমার দেব না মানিক শাহ? আমি কারোর লগে কোনো মানে ডিভিশনের ক্ষেত্রেও আমি পছন্দ করি না, গ্রুপ ভিশনের ক্ষেত্রেও আমি পছন্দ করি না, এবং শত্রুতামি করার ক্ষেত্রেও আমি পছন্দ করি না। আমি সবার লগে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি থাকতে চাই। একজন রাজনীতিবিদ হিসেবে কাকে বেশি ভালো লাগে, মোদিজিকে না অমিত শাহকে? যারা ভালো কাজ করবে ভালোই প্রশংসা পাবে কে ভালো কাজের কাজ উপর। করছে? কে ভালো কাজ করছে স্যার? আমি একা বললে তো দুনিয়া মানুষ এটা বিশ্বাস করবে, সেটা না। তো এই কাজের উপর নির্ভর করবে, কাজের উপরই। তো সবাই মানুষের লেগে কাজ করছে, দেশের প্রধানমন্ত্রীও কাজ করছে, স্বরাষ্ট্রমন্ত্রীও কাজ করছে, তারা হোল টিমেই কাজ করছে। এখন যদি একজন লোক যদি কাজ না করে, একজনের কারণে যদি 10 জনের ক্ষতি হয়, তাহলে সরকারই তো বদনাম হইবে। আজ পর্যন্ত রাজনীতিতে আপনার সবচেয়ে বড় শিক্ষা কি? আমি নিজে এমএলএ হব, মন্ত্রী হব, আমাদের কোনো স্বপ্নই ছিল না। যে যাকে আমরা বিধায়ক বানালাম, যাকে আমরা দলের দায়িত্ব দিলাম, যাকে আমরা লিডার তৈরি করলাম, যাকে আমরা মিনিস্টার বানালাম, যে নিজের পরিশ্রম, আমি বলবো না নিজের পরিশ্রম, আমরা সবার পরিশ্রম। তো যখন নিজেকে যখন ছেড়ে যায়, তখন খুব একটা ইয়া করি আর কি, ব্যাড ফিলিং করি। তো ওই জায়গা থেকে আবার রিকভারি করা, ওই জায়গা থেকে আবার ওভারকাম করা, ওই পজিশন থেকে, ওই স্টেজ থেকে, ওই পয়েন্ট থেকে আবার আপনি আপগ্রেড করা, এটা ইজি জিনিস না। তো এইগুলি নিয়ে মানে ওই কারণে রাজনৈতিক জীবনে এটাই স্মৃতি থাকে, মনে থাকে। 3, 2, 1 and cut. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ সময় নিয়েছি আপনার। লাইটটা বন্ধ করো প্রথমত, স্যারের বিল বাড়ায়ও না আর।